দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে চেষ্টা করে থাকি বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক যে বিশ্লেষণ সেটি কেন ঘটছে, কি জন্য ঘটছে, আর এইসব রাজনীতির পেছনেও বা কারণটা কি। কারণ আপনারা জানেন এই বিশ্ব তথা আমেরিকা তথা বিশ্বের সবগুলো অঞ্চল, সবগুলো জায়গা যদি আমরা চিন্তা করি কোনোটাই রাজনীতির বাইরে নয়। সবকিছুই ঘটে রাজনীতির কারণে, রাজনীতিবিদদের কারণে, এবং এই রাজনীতির কারণেই পৃথিবীতে যত ঘটনার পেছনের ঘটনা সবকিছুই আমাদের সামনে আসে, তা নির্ধারণ করে আমাদের মানুষজনের বর্তমান অথবা ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরাও চেষ্টা করে থাকি আপনাদেরকে সেসব রাজনীতির পেছনের ঘটনাগুলো আপনাদেরকে জানাতে, কেন ঘটছে সেই সব ব্যাপার তুলে ধরতে। কারণ আমরা বিশ্বাস করি এরই মধ্যে আপনারা সেসব ঘটনাগুলো সম্পর্কে অবগত আছেন, কিন্তু তারও পেছনে অনেকগুলো কারণ থাকে, অনেক কলকাঠি থাকে, যেটি আমাদের চেষ্টা থাকে আপনাদের সামনে তুলে ধরা। তাই আমাদের এই আওয়ার ডেমোক্রেসির আয়োজন। শুরুতেই আপনাদেরকে একটা সুখবর দিয়ে শুরু করি। একটা উইকেন্ড কাটানোর পরে আমরা যখন আজ আপনাদের সামনে অনুষ্ঠান করছি, সবার আগে যে সুখবর, মামদানি নিউ ইয়র্কের ইলেক্ট মেয়র জোহরান মামদানি, উনার যে টিম উনি গঠন করেছেন, ট্রানজিশন টিম, এই টিমের মধ্যে 400 জনের মধ্যে উনি 10 জন বাংলাদেশিকে সেই টিমের মধ্যে উনি জায়গা দিয়েছেন বা স্থান পেয়েছেন, বা তারা তাদের নিজের যোগ্যতায় সেই টিম পরিচালনা করার জন্য মনোনীত হয়েছেন। এবং আশা করা যাচ্ছে এই 10 জন বাংলাদেশির কল্যাণে পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য আজ একটি সুখবর। কারণ এর আগে নিউ ইয়র্ক সিটিতে এইভাবে বাংলাদেশি কমিউনিটির এত বড় সংখ্যক মানুষ আসলে কোনো মেয়রের টিমে, বিশেষ করে ট্রানজিশন টিমে যে অন্তর্বর্তীকালীন টিম যেটি তৈরি করতে যাচ্ছে, সেখানে জায়গা পেয়েছে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এমনটি ঘটেনি, যেটি এবারই প্রথমবার। জোহরান মামদানির কল্যাণে বাংলাদেশিদের জন্য সেই সুখবর, সে গর্বের দিন, যেখানে আমরা দেখলাম আমাদের পরিচিত মুখ শামসুল হক, ফৌজিয়া, আমাদের মানবাধিকার নেত্রী, এরকম অনেকেই রয়েছেন। 5টা ক্যাটাগরিতে সেই নির্ধারণ করা হয়েছে, যেখানে 10 জনকে জায়গা দেওয়া হয়েছে, যেখানের মধ্যে আছে আপনার কোঅর্ডিনেটর সেফটি আছে, কমিউনিটি অ্যাফেয়ার্স রয়েছে, স্মল বিজনেস রয়েছে, ইমিগ্রেন্ট রয়েছে। এরকম 4-5টা ক্যাটাগরিতে 10 জন বাংলাদেশিকে আপাতত মামদানির টিমে জায়গা করে দেওয়া হয়েছে। হয়তোবা আশা করা যাচ্ছে এদের মাধ্যমে আরও বেশি সংখ্যক বাংলাদেশি আগামীতে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা জয়েন করবেন এবং বাংলাদেশিদেরকে গর্ব করবেন। এখন আমরা আলোচনা করব কেন বাংলাদেশিদের এই জয় জয়কার, বা বাংলাদেশিদের এই জয়েনের মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছে আমাদের নতুন মেয়র, অথবা বাংলাদেশি কমিউনিটির জন্য এটা কতটা সিগনিফিক্যান্ট, সেই ব্যাপারগুলো থাকবে। সেই সঙ্গে আরেকটা জিনিস সবচেয়ে আলোচনায় এই উইকেন্ডে, আপনারা জানেন সুইজারল্যান্ডের জেনেভায় একটি নেগোসিয়েশন মিটিং হচ্ছে, যেখানে আসলে ইউএস ফরেন মিনিস্টার মার্কো রুবিও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে যে ইউএস এর পক্ষ থেকে যিনি নেগোশিয়েট করার জন্য উপস্থিত ছিলেন, স্টিভ উইটকং, যিনি ডোনাল্ড ট্রাম্পের খুবই প্রিয় একজন মানুষ, রিয়েল এস্টেট ব্যবসায়ী, তিনি ওখানে উপস্থিত ছিলেন জেনেভাতে। সেটি হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য যে শান্তি চুক্তি, সেটির ব্যাপারে আলোচনা করেছেন। আমরা দেখলাম ওখান থেকে ফিরে এসে মার্কো রুবিও যেমন টুইট করেছেন যে ইউক্রেন যে শান্তি চুক্তির যে ডিল, যেটি আগে 28টি পয়েন্টের উপরে ছিল, এখন সেটিকে নামিয়ে 19টি পয়েন্টে নিয়ে এসছে। তবে মূল যে শান্তি চুক্তির ব্যাপারটি, সেটি 5টি বিষয়ের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই 5টি বিষয়ের মধ্যে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার আন্ডারে যেভাবে আছে ওভাবে থাকবে। ইউক্রেনে বিদেশি আধিপত্য, বিদেশি সৈন্যের আধিপত্য কমানো হবে। ইউক্রেনকে প্রতিশ্রুতি দিতে হবে যাতে ইউক্রেন আসলে আগামীতে কোনো বিশ্ব কোনো জোটের মধ্যে যাওয়ার আগে সেটি দ্বিতীয়বার বিবেচনা করবে। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, যেটি আগে ছিল 28টি পয়েন্ট, সেটি এখন 19টি পয়েন্টে আসছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও আজ টুইট করেছেন, উনি যেমনটি বলেছেন যে উনি আশাবাদী যে এই শান্তি চুক্তি হবে, কারণ এটি যদি না হয় তাহলে হয়তো দীর্ঘমেয়াদী ইউক্রেনের কপালে, উনি যেমনটি বলেছেন, যে দুর্ভাগ্য রয়েছে। কারণ আসলে উনি এর মধ্যে 2-3বার পুতিনের সঙ্গে দেখা করেছেন, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ হয়নি। কিন্তু এবার একটা আশা দেখা যাচ্ছে কোথাও না কোথাও, কিন্তু এই আশার মধ্যে পানি ঢেলে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উনি কিন্তু বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে একটি সেন্সিটিভ বিষয় নিয়ে খেলছেন। এই ডিলে আসলে ইউক্রেনের স্বার্থ কতটা রক্ষা করা হবে সেটি নিয়ে তিনি সন্দিহান।
এবং তিনি সেই ব্যাপারটা নিয়ে বিশ্ব নেতাদের, বিশেষ করে ইউরোপীয় নেতাদের সামনে তার যে মতবাদ সেটি তুলে ধরার চেষ্টা করছেন। উনি বলছেন উনি এখনো এই ডিলের কিছু পয়েন্ট নিয়ে উনার আপত্তি রয়েছে। আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এই ডিল কোথায় গিয়ে শেষ হয়, আমরা সেটা নিয়েও আলোচনা করব। সেই সঙ্গে আমাদের আলোচনায় থাকবে বাংলাদেশ প্রসঙ্গ। আপনারা জানেন বাংলাদেশে আসলে প্রতিদিনই অনেক ঘটনা ঘটছে। বিশেষ করে আমরা আজকে ২ দিন ধরে ভূমিকম্পের পর বাংলাদেশের যে ভূমিকম্পের সতর্কতা সেটি যেমন আছে, কিন্তু তার চেয়ে বড় এখন আলোচনার বিষয় যে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথমবার নারী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বলা হয়, বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি আইসিইউতে রয়েছেন, উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়া অসুস্থতা, বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে উনার যে অবস্থান বর্তমানে, উনার শারীরিক অবস্থা খুবই খারাপ, কারণ উনার বয়স অনেক হয়েছে। সেটি বাংলা এর মধ্যে কিন্তু বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করেছে, সেখানে বেগম খালেদা জিয়া ৩টি আসনে লড়াই করার ঘোষণাও দিয়েছেন। কিন্তু উনার শারীরিক অবস্থার এখন যে অবস্থা রয়েছে সেটি বাংলাদেশের রাজনীতিতে কি মোড় ঘোরাতে পারে, কি হতে পারে, কারণ হচ্ছে উনি এখনো বিএনপি চেয়ারপারসন। সেক্ষেত্রে এটা একটা বড় বিষয়, সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সঙ্গে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার মৃত্যুদণ্ড রায়ের এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, ভারত এখনো পর্যন্ত সেই চিঠির কোনো জবাব দেয়নি। কিন্তু আসলে ভারত বাংলাদেশ সম্পর্কে এই ধরনের রায় বা এই যে ঘটনাটা ঘটছে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট থেকে যেটি বলা হচ্ছে, সামনে নির্বাচন এবং উনি বারবার বলছেন আওয়ামী লীগকে অংশ নিতে দিবেন না। সেক্ষেত্রে এই রায় ভারত বাংলাদেশ সম্পর্কে কি প্রভাব পড়বে সেটি নিয়েও আমাদের চেষ্টা থাকবে আপনাদের সঙ্গে আলোচনা করা। এর বাইরে আরো অনেক বিষয় তো থাকবেই। এই পর্যন্তই আমরা এই বিষয়গুলো আলোচনা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি, এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি এই বিষয়গুলো আপনাদের সামনে আরো ডিটেলস চুলচেরা বিশ্লেষণ করবেন। সেই লক্ষ্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন আলোচনা করার জন্য আমাদের নিয়মিত আলোচক, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন আলোচক রয়েছেন মাহমুদ রেজা চৌধুরী, সোসিও পলিটিক্যাল অ্যানালিস্ট। রেজা ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। রেজা ভাই এবং মাহমুদুল্লাহ ভাই, আপনারা দুজনেই শুনলেন আমরা আসলে আজকে কিছু বিষয় নির্ধারণ করেছি আলোচনা করার জন্য, যদিও বা আলোচনা শুরু করলে আমরা অনেক বিষয়ে আবার অবতারণা হয়, এখানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা যায় না। কিন্তু তারপরেও আমি শুরুতে একটু, মাহমুদুল্লাহ ভাই, আপনি যেহেতু সাংবাদিকতা আছেন, সাংবাদিক, আপনি এই জিনিসগুলো একটু আরো ভালোভাবে বিশ্লেষণ করেন, পর্যবেক্ষণ করেন, আপনাকে দিয়েই শুরু করতে চাই। যেমনটা বলছিলাম, মামদানির টিমে 400 জনের মধ্যে 10 জন বাংলাদেশি, যেটি বাংলাদেশিদের জন্য একটি গর্বের বিষয় আজকের দিনে, বাংলাদেশিদের জন্য, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য যে একটি সিগনিফিক্যান্ট দিন, সেটি আসলে বাংলাদেশের এই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, বাংলাদেশি যে গ্রোয়িং কমিউনিটি সেটিতে যে ডেভেলপমেন্টের যে ভূমিকা রাখবে, এই 10 জন যুক্ত হবার মানে এটা মাত্র শুরু বললো, কিন্তু আগামীতে হয়তো আরো যুক্ত হবে। এই পুরো ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনার শো শুরু হওয়ার আগে অন্য আলোচক আমার ছোট ভাইয়ের মতো উম অনুস্প্রতিম মোহাম্মদ রেজা চৌধুরী, তিনিও এটাকে বলেছেন যে তারা বাংলাদেশী আমেরিকান। ফলে আমরা দুইজনই, এবং আমি জানি যে আমি শিওর যে বাংলাদেশি কমিউনিটি ইন জেনারেল আমরা সবাই খুব আনন্দিত, খুব খুশি, ওয়েলকাম করি। একটি কেবল উদ্বেগের ব্যাপার আছে। ওনার যখন ক্যাম্পেইন চলছিল সে সময় মুক্তিযুদ্ধের সময় মানবতাবাদ বা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির পরিবারের লোকজন মামদানির জন্য কাজ করছেন। মামদানি তো তাদেরকে চেনেন না, তিনি আমাদেরকে, আপনাদের সবাইকে চেনেন, ফলে কাজ করেছেন, তিনি নিয়েছেন। আমি আশা করব ভবিষ্যৎ যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হবে তারা না সেখানে মানে অনুপ্রবেশ করুক। তাহলে সেটা যদি হয় সেটা আপ্রোর হবে, সেটা প্রটেস্ট হবে, নিশ্চয়ই তিনি উইথড্র করবেন। তো আমি নিশ্চিত যে এগুলো যখনই তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে প্রত্যেকের ব্যাপারে এখানে এই দেশে যখনই পলিটিক্যাল মানে অ্যাডমিনিস্ট্রেশনে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে, হোয়াইট হাউসে হোক, স্টেট ডিপার্টমেন্টে হোক, এই ধরনের মেয়রের অফিসে হোক, তার আগে তদন্ত করে দেখা হবে। আমি শিওর এগুলো তদন্ত করে দেখা হবে। ফলে আমি অত্যন্ত খুশি, আমি এটাকে ওয়েলকাম করছি। এবং এটা যেটা আপনি বললেন এর সূচনা মাত্র। আমাদের কমিউনিটি এখানে বড় হচ্ছে, তো 50 বছর আগে মানে অতি ছোট্ট একটা কমিউনিটি ছিল, এখন বিশাল একটা কমিউনিটি হয়ে দাঁড়িয়েছে। ফলে এবং দিন দিন ক্রমবর্ধমান হচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, একাডেমিয়া
থেকে শুরু করে সর্বত্র আমাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আসছেন, বিপুল অবদান রাখছেন এই কমিউনিটিতে। আর মামদানি আমাদের কমিউনিটি গুরুত্বপূর্ণ দেওয়ার কারণ আমাদের কমিউনিটি তার মানে ক্যান্ডিডেটকে গুরুত্ব দিয়েছে। মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই কারণে যে তিনি একজন ইমিগ্রেন্ট, এবং এই যে তিনি ইমিগ্রেন্ট হিসেবে এই যুক্তরাষ্ট্রে এসছেন, এবং আমরা একটা নতুন ইমিগ্রেন্ট কমিউনিটি, এটাই আমাদের গুরুত্ব। তো ধর্মীয় বা অন্য পরিচিতির চাইতেও আমি শিওর যে আমাদের কমিউনিটি সেটাকে খুব গুরুত্ব দিয়েছে। এবং আমাদের কমিউনিটির আগে একটা অনেকে মানে সমালোচনা করতেন কেউ কেউ যে আমাদের কমিউনিটির অনেকে মানে সিটিজেন আছেন কিন্তু ভোটার লিস্টে নিজেদের নাম মানে তালিকাভুক্ত করছেন না, ভোট দিচ্ছেন না, এই দুই অভিযোগ। এবারে মামদানির ক্ষেত্রে তারা একেবারে সে অভিযোগের ঊর্ধ্বে উঠে গেছেন। তারা বিপুল সংখ্যায় নিজেদেরকে ভোটার তালিকাভুক্ত করেছেন এবং বিপুল সংখ্যায় তাকে ভোট দিয়েছেন, এবং ভোটেরা ক্যাম্পেইন করছেন একেবারে জোরে সোরে প্রবল ভাবে। ফলে এটা তার স্বীকৃতি, এবং এর ভিতর দিয়ে বাংলাদেশ সমিতির যে একটা অ্যাক্টিভিজমের উদ্বোধন হলো, পলিটিক্যাল প্রসেসে অত্যন্ত হাই প্রোফাইল অ্যাক্টিভ রোল রাখা। আমি আশা করব এই ভবিষ্যতেও মানে এটা তারা কন্টিনিউ করবেন, এবং যুক্তরাষ্ট্র কেবল নিউ ইয়র্ক না, সারা যুক্তরাষ্ট্রে এটা তারা যুক্তরাষ্ট্র কানাডা সর্বত্র এই উদ্দীপনা তারা বহাল রাখবেন। মাহমুদুল্লাহ ভাই, আপনি আসলে যেমনটি বলছেন সেটি ঠিকই বলেছেন। আসলে মামদানি যখন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, ওনারা আসলে কিসের উপরে ভিত্তি করে দিচ্ছেন ওনাদের টিম হয়তো বলতে পারবে। আমাদের কাছে যে লিস্ট এসেছে এই পর্যন্ত 10 জনের মধ্যে আমি একটু আপনাদেরকে সুবিধার্থে নামগুলো বলতে পারি। করিম চৌধুরী, কমিটি অব ওয়ার্কার জাস্টিস; কাজী ফৌজিয়া, কমিটি অব ওয়ার্কার জাস্টিস; চুমতলি হক, কমিটি অব ওয়ার্কার জাস্টিস; শামসুল হক, কমিটি অব... শামতলীয় কবি ফরাদ মাজারের কন্যা। আচ্ছা, ঠিক আছে, সেটাই হয়তো আপনি হয়তো অনেক ভালো বলতে পারবেন সেই পরিচয়গুলো। তার মধ্যে শামসুল হক, কমিটি অফ সেফটি; শাহরিয়ার রহমান, স্মল বিজনেস; আরমান চৌধুরী, স্মল বিজনেস; ইমরান পাশা, স্মল বিজনেস; আব্দুল আজিজ ভূঁইয়া, কমিটি অফ অর্গানাইজিং; তাজিন আহমেদ, কমিটি অফ ইউথ; ফারিন ফারিহান আক্তার, কমিটি অফ ইমিগ্রেন্টস অ্যান্ড জাস্টিস। আমি নামগুলো বললাম যে এখানে যে কমিটিগুলো দেখা যাচ্ছে, বিশেষ করে উনার যে ক্যাটাগরিগুলো, যেমন আমি ওয়ার্কার অফ জাস্টিস, স্মল বিজনেস, ইউথ, ইমিগ্রান্ট, চেষ্টা করা হচ্ছিল, আমরা দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে টাচ করার জন্য এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব থাকে, এটার একটা প্রচেষ্টা এখানে দেখা যাচ্ছে। যদিও বা 400 জনের একটা বিশাল টিম, তারপরও 10 জন এর মধ্যে বাংলাদেশি রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ডিপার্টমেন্টে তাদেরকে রাখা হয়েছে। না, আমার এটা খুব ভালো। এবং এর আগে যারা রহিম হাই প্রোফাইল এক পার্সন, তাকে খুব মানে এফিশিয়েন্ট একজন খুব ইয়াং পার্সন, তাকে মানে তার ট্রানজিশন টিমে রাখা হয়েছে, ফলে এটা খুবই উল্লেখযোগ্য, আমি ওয়েলকাম করি। এবং সেটি খুবই গর্বের বিষয়। কিন্তু আমি একটু রেজা ভাই আপনার কাছে আসতে চাই। আমি এই ব্যাপারটা যেমন আপনাকে আমি জানাচ্ছি বা বলছি, তার পাশাপাশি আমরা দেখলাম কিছুদিন আগে মামদানি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। উনি যেমনটা ওখানে একটা কথা বারবারই বলার চেষ্টা করেছেন, উনি নিউ ইয়র্কের এফোর্ডেবিলিটি, নিউ ইয়র্কের উন্নয়ন, নিউ ইয়র্কের জনগণের জন্য উনি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা আজকে উনার যে 400 জনের যে টিমের আমরা দেখলাম ওই লিস্টের মধ্যে, উনি শুধু বাংলাদেশি কমিউনিটিকে টাচ করেছে তা নয়, আমরা অনেক ছোট ছোট কমিউনিটি আমরা দেখলাম তাদেরও প্রতিনিধিত্ব এখানে রয়েছে। বিশেষ করে জ্যামাইকান বলতে পারি আমরা, স্প্যানিশ তো বড় কমিউনিটি, তাদের তো রয়েছে। এছাড়া সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে আপনার নেপাল, ভুটানেরও প্রতিনিধিত্ব রয়েছে। অনেক কমিউনিটিকে উনি টাচ করেছে। এই যে উনি নতুন একটা জিনিস, আমরা বারবার বলা হচ্ছে মামদানি প্রচারণা থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায়, যে মামদানি সবকিছু একটা নতুনত্ব, তার প্রচারণা থেকে নির্বাচনী লড়াই থেকে শুরু করে, ইভেন দো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার পরে উনার যে অ্যাটিটিউড বা উনার যে যেটাকে আমরা বলছি যে নিজেকে প্রেজেন্ট করা, সেটির থেকে শুরু করে এখন টিম, সবকিছুর মধ্যে একটা নতুনত্ব দেখা যাচ্ছে। এই নতুনত্বটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আসলে তরুণ প্রজন্ম, বিশেষ করে যারা তরুণরা রাজনীতি করতে আসছে, বা নিউ ইয়র্কের যে নতুন নিউ ইয়র্কের স্বপ্ন দেখানো হচ্ছে, তাতে এই ধরনের একটা জিনিস বা এই ধরনের যে আমরা যে অ্যাটমসফিয়ার বা পরিবেশ দেখতে পাচ্ছি মামদানির মাধ্যমে, সেটি কতটা গুরুত্বপূর্ণ এবং সেটি কিভাবে কাজ করবে? ধন্যবাদ। তার আগে আমি আমার শ্রদ্ধেয় মাহমুদুল্লাহ ভাইয়ের কথা শুনলাম খুব মনোযোগ সহকারে। যেখানে মাহমুদুল্লাহ কথা বলে সেখানে আমি কথা শুনতে বেশি পছন্দ করি বলার চাইতে। কারণ ওনার অভিজ্ঞতার ভান্ডার অনেক বেশি। সবচেয়ে কথা যে মাহমুদুল্লাহ ভাইও বলেছেন
যে এই উদ্যোগটা বাংলাদেশিরা আপনার মামদানির টিমে, নতুন টিমে যোগদান করতে পেরেছে। এটা মামদানির যেমন একটা সফলতা, আমাদের ইমিগ্রেন্ট বাংলাদেশি বা এখানকার বাংলাদেশি প্রবাসীদেরও একটা বড় সফলতা। এই প্রথম আমরা মেইন স্ট্রিমের একেবারে কেন্দ্রে, নিউ ইয়র্ক তো 52টা স্টেটের মধ্যে একটা প্রধান স্টেট। নিউ ইয়র্কে যিনি মেয়র হন তার কিন্তু নাম, প্রচার ক্ষমতা এবং প্রভাব অনেক বেশি থাকে। তো সেখানে কাজ করার একটা সৌভাগ্য বাংলাদেশি যে যে কয়জনই হোক, এটা যদি একজনও হতো তাহলে আমি মনে করতাম ইটস এ ওয়েল স্টার্ট, ইটস এ পজিটিভ স্টার্ট। তো সেই দিক থেকে ডেফিনেটলি এটাকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এখানে ওয়েলকাম করি এবং তাদের সফলতা কামনা করছি একই সাথে। দ্বিতীয়ত হচ্ছে যে যে প্রশ্নটা আপনি করেছেন যে এটা কিসের সাইন, অথবা এটা কি তরুণদের বিজয় কিনা, অনেক অর্থে তাই। কারণ আপনি দেখেন যে মামদানির বয়স মাত্র 35 কিংবা 34, এই বয়সে উনি নিউ ইয়র্ক মতো একটা সিটি উনি মেয়র দিচ্ছেন, ইটস নট এ জোক। কিন্তু তার যে ক্যারিশমা, ডোনাল্ড ট্রাম্পের একটা বিষয় আছে, সে কিন্তু সবসময় উইনারদেরকে খুব পছন্দ করে। এটাকে আপনি লক্ষ্য করবেন যে হোয়াইট হাউসে যে আপনার যে মিটিংটা হলো ডোনাল্ড ট্রাম্প এবং মামদানি, এর আগে আপনি দেখবেন এখানকার অনেক মিডিয়া অনেক নেগেটিভ কথাবার্তা বলেছে এই মিটিং নিয়ে, যে তারা কাউন্টি করতে চায় নাই আপনার মামদানিকে, যে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করবে। তাদের হয়তো ধারণা ছিল যে প্রেসিডেন্ট তাকে এমন কিছু চাপের মধ্যে ফেলবে যে মামদানি ওখানে তার সম্মুখে দাঁড়াতে পারবে না বা স্ট্যান্ড করবে না তার প্রিন্সিপালে। কিন্তু সেটা কিন্তু হয় না, এবং মামদানি সেটা পরিচয় দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পও, আপনি একটা লক্ষ্য করেছেন, একটা প্রশ্ন ছিল মামদানির কাছে যে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তুমি যে ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছো, এই কথাটা শেষ করার আগেই উত্তর যখন উনি দিতে যাবেন, তখনই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে থামিয়ে দিয়েছে এবং বলেছে ইটস ওকে। এটা রাজনীতিতে হয়তো হয়, উনি কিন্তু এনকারেজ করেছে আপনার মামদানিকে, যে হোয়াট এভার ইউ হ্যাভ সেড ইজ ওকে ইন পলিটিক্স। তো এই এই কারণটাই, যে যেহেতু মামদানি অনলি 35 ইয়ার্স, তার পজিটিভ লিডারশিপ, তার পপুলারিটি এবং তার এই পর্যন্ত যেভাবে উনি অর্গানাইজড ওয়েতে অগ্রসর হয়েছে নিউ ইয়র্কের মতো একটা মেয়র পজিশনে দাঁড়াবার জন্য এবং সফলতা অর্জন করেছেন, ইট ইজ অলসো কাউন্টেড এন্ড নোটিসড বাই দ্য মিডিয়া এন্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো ইটস এ বিগ প্লাস ফর আস। এবং আমি মনে করি যে মামদানির সবচেয়ে বিজয়ের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে তার বয়স, তার এনার্জি, এবং তিনি কিন্তু সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলেন এবং সব প্রশ্নগুলো উনি খুব মনোযোগ সহকারে শোনেন এবং খুব মনোযোগ সহকারে তার উত্তর দেন, টু দি পয়েন্ট, ভেরি ফোকাসড। তো এই সব দিক বিবেচনা করলে আমরা আশাবাদী হতে পারি যে নিউ ইয়র্কের যে সমস্ত অসংখ্য সমস্যা আছে, সব সমস্যা একজন লোকের পক্ষে সমাধান করা সম্ভব না, এক মেয়রের পক্ষে সমাধান করা সম্ভব না। যদি কন্টিনিউটি থাকে, যদি সৎ উদ্দেশ্য থাকে এবং যদি সবার যদি সহযোগিতা থাকে এবং সবাই যদি রাইট কাজটা করতে পারে, তাদের উপর অর্পিত দায়িত্ব, তাহলে মামদানির কিন্তু সফলতাকে, মানে আগামী সফলতাকে কেউ আমরা আটকাতে পারবো না। আরেকটা ব্যাপার, যে আপনার অনেকে কিন্তু এখানে এই মামদানিকে নিয়ে কিছুটা রিলিজিয়াস পয়েন্টে কথা বলেন বা রিলিজিয়াস পয়েন্টে নোটিস করেন যে এই কারণে সে আপনার অনেকের ভোট পেয়েছে। ইট ইজ নট এ ট্রু, ইট ইজ নট, এটা করাই উচিত না। এবং এখানে আমার মনে হয় আপনার রিলিজিয়ান ফিলিংস বা রিলিজিয়ান ইডিওলজি বা রিলিজিয়ান প্রিন্সিপালকে একটু আলাদা করে রাখা উচিত। মামদানি এখানে মেয়র হয়েছেন সবার, নিউ ইয়র্কে যত অধিবাসী আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, স্প্যানিশ, জাপানিজ, যারা যারাই আছে, নেপালি, তাদের সবারই মেয়র হচ্ছেন মামদানি। অতএব মামদানি সেই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং আমার মনে হয় তার তারুণ্য, তার প্রতিভা, তার নেতৃত্বের যে ইতিবাচক দিকগুলো এই পর্যন্ত মামদানি স্পষ্ট করেছেন নিউ ইয়র্কবাসীর কাছে, ইট উইল কন্টিনিউ এন্ড হি উইল বি অ্যানাদার ভেরি সাকসেসফুল মেয়র ইন দিস সিটি, যেটা আগে হয়তো আমরা দেখেছি কম। তবে আমার যতটুকু মনে পড়েছে, যখন আমি প্রথম এই দেশে আসি তখন মেয়র ছিলেন এড কোচ। তারও কিন্তু একটা ক্যারিশমা ক্যারেক্টারিস্টিক ছিল, সবসময় হেসে খুশি কথা বলতেন। উনি ওই পূজার অনুষ্ঠানে যেতেন, মুসলমানদের ঈদের অনুষ্ঠানে যেতেন, ইসরায়েলিদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সে যেতেন। এই যে তার এই যে একজন লিডার,
is looking into the same angle with the very justified way, it is a মানে কোয়ালিটি অফ দ্য লিডারশিপ। তো এটা কিন্তু আপনার মামদানির মধ্যে আছে। তো মামদানি সেটা কন্টিনিউ করবে এবং আমাদের যারা বাংলাদেশিরা যারা এখানে মামদানির এই ট্রানজাকশন টিমের মধ্যে মেম্বার হয়েছেন, তারা তাদের একটা একটা জিনিস আমাদের লক্ষ্য করা উচিত যে আমরা এই যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে এই যে আমাদের একটা যাত্রা শুরু হলো, এই যাত্রাটাকে যেন আমরা আগামীতে প্রসারিত করতে পারি। এই যাত্রাটাকে আমরা যেন আগে প্রমাণ করতে পারি, ইয়েস উই নো হাউ টু ডু দ্য পলিটিক্স, এন্ড ইন পলিটিক্স উই লুক ফর দ্য জাস্টিস ফর অল, নট ফর এনি পার্টিকুলার সাইড। এবং আমি মাহমুদুল্লাহ ভাইয়ের একটা কথার সাথে খুবই একমত। উনি বলেছেন এই টিমে একজন আছেন অভিযুক্ত আসামি, এই জিনিসটা একটু খেয়াল করা উচিত। হয়তো তাড়াহুড়া করে বা তাকে নেওয়া হয়েছে বা সে ঢুকে গেছে, তো সেরকম যেন কেউ না আসে। এইদিকে হয়তো মামদানি তার নেক্সট স্টেপ গুলোতে সতর্ক থাকবেন এবং যাকে নেওয়া হয়েছেন তিনি যে অভিযুক্ত হয়ে থাকেন, তাহলে ইন ওয়ান টাইমে তার ব্যাপারে হয়তো মামদানি আরেকটু সচেতন হবেন এবং প্রয়োজন হলে হি উইল টেক দ্য নেসেসারি অ্যাকশন অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। এটা আপনি রেজা clarify ভাই করা ঠিকই দরকার। বলছেন। না, আমি সেটা বলি, উনি যখন ক্যাম্পেইন করছিলেন সে সময় বাংলাদেশে ওই যে ৭১-এর অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির ফ্যামিলির লোকরা মামদানির ক্যাম্পেইনে কাজ করেছেন ঘনিষ্ঠভাবে। তো আমার আশঙ্কা সেই কথা আশঙ্কা প্রকাশ করেছে, কিন্তু সোফার সে আশঙ্কা থেকে তিনি ঊর্ধ্বে থেকেছেন এবং আমি আশা করছি তার টিম সবকিছু মানে পরীক্ষা নিরীক্ষা করে অনুসন্ধান করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছে। না সেটা ঠিক আছে রেজা ভাই এবং মাহমুদুল্লাহ ভাই, আপনারা দুইজনই যে জিনিসটি রেজ করেছেন সেটি সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে যে মামদানি তরুণ প্রজন্ম এবং বিশেষ করে কমিউনিটি ভিত্তিক যে গ্রুপগুলো রয়েছে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। এখন সেখানে বিতর্ক থাকতে পারে, সেখানে আপনি যেটা বলছেন যে 400 জনের যে টিম, 400 জনের বেশিরভাগই ইমিগ্রান্ট, তাদের ব্যাকগ্রাউন্ডে সমস্যা থাকতে পারে, তাদের কান্ট্রিতে অনেক সমস্যা থাকতে পারে, সেইগুলো নিয়ে হয়তো অনেক আলোচনার বিষয় রয়েছে। আমরা সেই বিষয়টাতে মাইক্রো বিষয়টাতে না গিয়ে আমরা একটু বড় বিষয়টাতে আসি যে হ্যাঁ বাংলাদেশিদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেটি বাংলাদেশিদের কমিউনিটির জন্য খুবই সিগনিফিক্যান্ট। আমরা এই আলোচনাটা করলাম। আমরা একটু এবার আপনার ইন্টারন্যাশনাল আমরা আন্তর্জাতিক ব্যাপারে আসতে চাই। ইউক্রেন রাশিয়া ডিলের যে ব্যাপারটি, মনে হয় যে ইউক্রেন রাশিয়া ডিল পিস ডিল হয়ে যাবে এরকম একটা অবস্থা, বিশেষ করে গত 2-3 দিন ধরে যে পরিমাণ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে, বলা যায় এটা একেবারে হঠাৎ করে, যদিও বা প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে মানে অনেকবার বলার চেষ্টা করছেন, কিন্তু গত 2-3 দিনের কিছু কর্মকাণ্ড যেটা গণমাধ্যমে আসলো সেটাতে বোঝা যাচ্ছে, বিশেষ করে সুইজারল্যান্ডে জেনেভায় নেগোসিয়েশন মিটিং হবার পরপরই এটি বেশ আলোচনায় এসেছে। আমরা যেমনটা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এবার যদি ডিল না হয় তাহলে এটি দীর্ঘমেয়াদী সমস্যা আরও তৈরি করবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে কিয়েভ, বিশেষ করে কিয়েভ থেকে যেটি বলা হচ্ছে, ইউক্রেনের ডেপুটি ফরেন মিনিস্টার সার্জিও ক্যাসেলস্টিয়া উনি যেমনটি বলছেন যে এই ডিলের মধ্যে উনাদেরকে তেমন রাখা হয়নি, উনারা তেমন অনেক কিছুই জানেন না, কারণ এর আগে 28টি পয়েন্ট ছিল সেটি এখন 19 পয়েন্টে নামিয়ে আনা হয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলো দখলে রেখেছে সেই ব্যাপারে এই ডিলে তেমন পরিষ্কারভাবে কিছু উল্লেখ নেই। তাই প্রেসিডেন্ট জেলেনস্কি যেমনটি বলছেন এই সেন্সিটিভ বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ডিল আদৌ হবে কিনা সেটি একটি আলোচনার বিষয়। কিন্তু মার্কো রুবিও এবং স্টিভ উইটকফ, আপনি জানেন স্টিভ উইটকফ ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক, উনি কিন্তু বলছেন যে উনি নেগোসিয়েশনে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন। কিন্তু রাশিয়া থেকে যেটি বলা হচ্ছে, রাশিয়া ওরা বলল যে ওরা ডিল এখনো ফাইনালাইজড হয়নি, আলোচনার বিষয় ওনারা দেখতে চায়। আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে আমি রেজা ভাইকে এই প্রশ্নটা করতে চাই যে ট্রাম্প এত চেষ্টা করছেন, আলাস্কাতে বৈঠক করছেন, এক্সেন্ডেলে টুইট করছেন, বারবার নেগোসিয়েশন পাঠাচ্ছেন, তার টিমের লোক পাঠাচ্ছেন, এত কিছু করার পরেও কেন আসলে এই ইউক্রেন পিস ডিলটি হয়ে উঠছে না? শেষ পর্যন্ত এটা আলোর মুখ এখনো দেখতে পাচ্ছে না কেন? কোথায় সমস্যা? আদৌ দেখবে কিনা সেটা একটা বড় জিজ্ঞাসা। প্রথমত কথা, আপনি যদি লক্ষ্য করেন যে 28টা যে চুক্তি, এখন 19টা বলছেন, এই প্রতিটা চুক্তির ভেতরে কিন্তু ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নাই। সবকিছু সার্বভৌমত্ব ধরে রাখছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এটা হলে এটা হবে না, ওটা হলে এটা হবে না। সবকিছু হওয়ার পেছনে ওনার একটা যে লাভাংশ আছে সেটার পিছনে আমেরিকা সেখান থেকে কিছু খাবে বা কিছু নিবে। এটা হচ্ছে আমেরিকা। বলে আমেরিকা যেটা বলবে সেটা, আমেরিকা যেটা বলবে সেটা মানে হচ্ছে
রাশিয়া আমেরিকা যেটা রাশিয়া আমেরিকাকে যেটা বলাচ্ছে এবং সেটাই সে বলছে। অতএব এই ধরনের ডিল কখনো দীর্ঘমেয়াদী কোনো শান্তি আপনি একজন দেখেন এই ডিলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আপনি কথা বলছেন, কিন্তু সেখানে রাশিয়ার প্রতিনিধি করতে রাশিয়ারও তো প্রতিনিধি থাকতে হবে সেখানে। এই ধরনের একটা ডিল হলে যে তোমাকে এই ডিল গুলো দেওয়া হচ্ছে, তুমি কি মনে করো কিনা যে এখানে আহ, ইউক্রেনের কিছু বলার আছে? আপনি একতরফা আহ, একটা নিরীহ লোক, জেলেনস্কি আমি নিরীহ বলতে পারি, ছোট একটা দেশ, তার দেশাত্মবোধ নিয়ে, তার দেশপ্রেম নিয়ে, তার একাগ্রতা নিয়ে তার দেশকে সে একটা স্বাধীন সার্বভৌম দেশ রাখতে চেষ্টা করতেছে, সেখানে তাকে আমেরিকার মতো একটা রাষ্ট্র সব দিক থেকে বন্দি করে এবং রাশিয়ার ইচ্ছা মতো তাকে চালানোর যে চেষ্টা, এটাকে আমি শান্তি প্রচেষ্টা বলতে কেন জানি আমার রিজার্ভেশন আছে। অতএব আমি মনে করি যে এই শান্তি ডিল আদৌ যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো এক ধরনের যে একটা বই আছে যে আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী রবীন্দ্রনাথ, ঠিক তেমনি ভাবে নীরজ চৌধুরী লেখা, ঠিক তেমনি ভাবে আত্মঘাতী ইউক্রেন হবে। ইউক্রেনকে আপনি ধরে বেঁধে একেবারে রশি দিয়ে বেঁধে আপনি সাগরে ছেড়ে দিচ্ছেন। তো এইভাবে একটা শান্তি কি হতে পারে? এবং আমার মনে হয় না, যদি আমরা প্রতিটা ডিল যদি দেখি যে যেসব শর্ত 28টা থেকে 19টা, কোনটা কোনটা বাদ দিয়েছে সেটা আমি জানি না, সেই 19টার মধ্যে আপনার যে শর্তগুলো আছে, মৌলিক যে শর্তগুলো আছে, সেগুলো ইউক্রেনকে ওই যে সাগরে ফেলে দেওয়ার মতোই বলে আমার মনে হয়। একজন 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 স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি মনে করি যে এইটা পরাধীনতা, এটা আপনার বন্দিত্ব, এটা ওই হীরক রাজার দেশের মতো, যে ওই রাজা যা বলবে তাই, এখানে রাজাকে ডোনাল্ড ট্রাম্প। অতএব সেখানে শান্তি হবে কিভাবে আমি জানি না। আমার শ্রদ্ধেয় মোহাম্মদ ভাই হয়তো বলতে পারেন এ দ্বারা কোনো শান্তি প্রতিষ্ঠা হবে কিনা। শান্তি করতে হলে আপনার উভয়ের প্রতি উভয়ের সম্মান থাকতে হবে, বিনয় থাকতে হবে এবং সমতা থাকতে হবে। এর কোনোটাই এই দিলে নাই। ধন্যবাদ। না, যে রেজা ভাই, আপনি যেমনটা বললেন যে আপনি বারবারই যেটা বলতে চেষ্টা করছেন, আমি যেটা বুঝলাম সেটি হচ্ছে আপনি বলছেন শান্তি হবে কিনা, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনাকে তো কোথাও না কোথাও শান্তিতে চুক্তিতে যেতে হবে, এভাবে তো চলতে পারে না। কারণ ইউক্রেনের এই সমস্যা কিন্তু পুরো ইউরোপ জুড়েই কিন্তু প্রভাব বিস্তার করছে। যেমনটা আপনি যেমনটা আমি আপনাকে জানানোর ক্ষেত্রে বলতে পারি, আজকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন এক স্যান্ডেল একটা টুইট করলো এবং জেলেনস্কিকে উনি বলা যায় এক প্রকার হুমকিয়ে দিলেন যে এবার যদি না হয় তাহলে এটা আরো ঝুলে যাবে। কিন্তু সাথে সাথে যখন জেলেনস্কি বলল যে না, এটাতে আপনার কথা মতো যে ইউক্রেনের সার্বভৌমত্ব কথা, কিন্তু ইউরোপীয় লিডারদের আমরা দেখলাম তারা সবাই কিন্তু জেলেনস্কির পাশে এসে দাঁড়িয়েছে। তারাও কিন্তু বলছেন যে না, ইউক্রেনের স্বার্থ বাদ দিয়ে যদি কোনো চুক্তি করাও হয়ে থাকে সেটা দীর্ঘমেয়াদী আসলে টিকে থাকাটা কঠিন। যেমনটা আপনি বলছিলেন যে মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে জানতে চান, আমিও মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে যেটা প্রশ্ন রাখতে চাই যে মাহমুদুল্লাহ ভাই, রেজা ভাইয়ের সঙ্গে আমিও যুক্ত করে বলতে চাই, আপনার কাছ থেকে জানার চেষ্টা করতে চাই যে যদি ইউক্রেনের এই ডিল এবার না হয় যেমনি প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, তাহলে দীর্ঘমেয়াদী ইউক্রেন রাশা প্লাস ইউক্রেনের সঙ্গে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউএসএর এই দুটো সম্পর্কের মানে কি ধরনের ছেদ পড়তে যাচ্ছে বা কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। কারণ আপনি জানেন এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা বেশ কয়েকটি চুক্তি দেখলাম, ওনার ভাষা মতো 8টি যুদ্ধ থামিয়েছেন, গাজা চুক্তি করে শান্তি চুক্তি করেছেন, সেখানে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি ছিল না। উনি এরকমই করছেন, মানে উনি একা দায়িত্ব নিয়ে সব করছেন, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা কি সেটি মেনে নিবে আপনার মনে হয়? ইউরোপীয় ইউনিয়নের নেতা বা ইউক্রেনে, যেটা মোহাম্মদ রেজা চৌধুরী বলেছেন, যে একটা এমন একটা অবস্থা, ইউরোপীয় ইউনিয়নও অনেকটা মানে আমেরিকাকে চ্যালেঞ্জ মোকাবেলার মতো অবস্থানে তার নেই। ইউক্রেন তো নেই। তো আমার কেন যেন মনে হচ্ছে ইউক্রেন 4 বছরের যুদ্ধে এতটা বিধ্বস্ত হয়েছে, তাদের লক্ষ লক্ষ লোক মারা গেছে, 5 থেকে 7 মিলিয়ন লোক বাস্তুচ্যুত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অর্থনীতি ভয়ঙ্কর বিপর্যস্ত, দেশের 1/4 রাশা দখল করে রেখেছে, আরো দখল করার চেষ্টা করছে। ফলে এই অবস্থায় তাদের যুক্তরাষ্ট্র যদি আগামী 3 বছর এই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থাকবেন, তো তিনি যদি বলেন তিনি আর তাদেরকে অস্ত্র সাহায্য দেবেন না এবং অ্যাডভান্সড অস্ত্র প্রধানত যুক্তরাষ্ট্র সাপ্লাই দিবে, তো যুক্তরাষ্ট্র যদি সেটা না দেয়, ইউরোপের পক্ষে যুক্তরাষ্ট্রের থ্রেটের মুখে ইউরোপও তাদেরকে কতটা
হেল্প করবে সেটা সন্দেহজনক। তারা কিছু করার চেষ্টা করবে, যেমন ফ্রান্স 100 রাফায়েল বিমান সাপ্লাই, যুদ্ধ বিমান সাপ্লাই দেওয়ার কথা বলেছে। সেই ধরনের এই পঞ্চম জেনারেশন, ফিফথ জেনারেশন ফাইটার জেট সুইডেন কিছু তার সাথে এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এসবই ঝুলে থাকবে, হয়তো অল্প কিছু দেবে এটা। তো ফলে ইউক্রেন সম্ভবত ঠেকায় পড়ে হোক, বাস্তব কারণে হোক, চুক্তির দিকে এগিয়ে যাবে। চুক্তিতে কিছু কিছু অগ্রসর হয়েছে, কথাবার্তা অগ্রসর হয়েছে। একটা হচ্ছে যে 28 দফা থেকে 19 দফায় নেমে এসছে। দফার চাইতে বড় কথা, যুক্তরাষ্ট্র কিছু কিছু সংশোধনে রাজি হয়েছে, যেমন যাদের উদ্বেগগুলা অনেকগুলা তার গুরুত্ব দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপীয় রাষ্ট্রগুলো যেটা বলেছেন তাদেরটাকে কিছু গুরুত্ব দিয়েছে। জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে যেখানে আলোচনা হয়েছে, সেখানে ইউরোপীয় প্রতিনিধিরাও ছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। তো তাদের মধ্যে যে ইউক্রেনের প্রতিনিধিরা ছিলেন, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তাতে বেশ কিছু অ্যাডভান্স হয়েছে, অগ্রগতি হয়েছে। মানে যুক্তরাষ্ট্র তার যে 28 দফা যে অবস্থান ছিল তার থেকে নিজেই কিছুটা সরে এসছে সংশোধন রাজি। আরো কিছু স্টিকিং পয়েন্ট আছে, সেই স্টিকিং পয়েন্টের মধ্যে খুব মানে আমি যেটা সর্বশেষ দেখলাম গার্ডিয়ানে এবং লেফিগারোর ইংলিশ ভার্সনে দেখলাম, সেটা হচ্ছে ইয়েতে আপনার রাশা অনেক, রাশার কাছে যত ইউক্রেনিয়ান বন্দী আছে, যুদ্ধবন্দী, তাদের সবাইকে ছেড়ে দেবে, নিশ্চয়ই এরাও ছেড়ে দেবে। এক, রাশার বিরুদ্ধে একটা অভিযোগ, যে অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হাজার হাজার ইউক্রেনের শিশুদেরকে তারা সেখানে ধরে নিয়ে গেছে, সেখানে এইটা তাদেরকে ছেড়ে দেওয়ার কথা। এই সমস্ত কতগুলো জিনিস আছে। আর একটা হচ্ছে রাশা বলেছে ইউক্রেনের মাত্র 1 লক্ষ সৈন্য থাকতে হবে, এর বেশি থাকতে পারবে না, এখন আছে 8 লক্ষ। যুক্তরাষ্ট্র সেটা করেছিল 6 লক্ষ, 28 দফাতে সেটা 6 লক্ষ। ফলে এটার ব্যাপারে হয়তো রাশা এই 6 লক্ষ আরো কমানোর চেষ্টা করবে, যুক্তরাষ্ট্র কিন্তু 6 লক্ষ, এইটা একটা। তারপরে হচ্ছে মানে ইউক্রেন ন্যাটোতে জয়েন করতে পারবে না, এইটার ব্যাপারে সম্ভবত টানাহেঁচড়া হবে। কিন্তু আমার ধারণা ন্যাটোতে না যাওয়ার ব্যাপারে কনস্টিটিউশনে সংশোধন করে সেখানে না লেখা হলেও ইউক্রেনের এটার ব্যাপারে মোটামুটি আনঅফিসিয়ালি একটা আগামী 10-15 বছর এটা চিন্তা করা হবে না, এরকম কোনো একটা গ্যারান্টি দেওয়া হবে তাদেরকে। সৈন্য সংখ্যা 8 লক্ষ থেকে 6 লক্ষ রাষ্ট্রতে নামিয়ে আনলে ইউক্রেন খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বস্তুত পক্ষে এখন যুদ্ধ করার মতো তারা রিক্রুট পাচ্ছে না, অনেক ইউথরা মানে আর যুদ্ধে যেতে চাচ্ছে না, লাখ লাখ মারা গেছে। ফলে এই অবস্থায় আমার কেন জানা হচ্ছে এক্সস্টেড, ইউক্রেন এক্সস্টেড, ঠেকায় পড়ে তারা মানে সম্ভবত আরো কিছু দেন দরবার হবে, দর কষাকষি হবে। বরং আমার অন্য একটা আশঙ্কা, এইখানে দর কষাকষি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের চাপে এবং ট্রাম্পের নিজেও, তিনি যদিও 28 দফা বলেছেন, হুমকি দিয়েছেন, তারা একেবারে অকৃতজ্ঞ, জিরো কৃতজ্ঞতা প্রকাশ করে না, এগুলা বলেছেন, সেটা একটা হুমকির মতো, চাপ সৃষ্টি করার মতো। কিন্তু বস্তুতপক্ষে আমার ধারণা তিনি নিজেও এটা তার সেক্রেটারি অফ স্টেটকে পাঠিয়েছেন আলোচনা করার জন্য। ফলে তিনি নিজে এই 28 দফায় স্টিক করতে নিশ্চয়ই চান। এক, 2 নম্বর হচ্ছে যে এই দফাগুলো বা তিনি দিয়েছেন, তার সাথে মাসের পর মাস ধরে তার স্পেশাল এনভয় রাশার জন্য ইউক্রেন বিষয়ক উইটকফ, তিনি আলোচনা করেছেন। তার সাথে আলোচনা এবং তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিটেইলস মাসের পর মাস ডিটেইল আলোচনা হয়েছে, তার ভিত্তিতে এগুলো ডেভেলপ করা হয়েছে। তো ফলে এখন রাশা তারপরও এইটার থেকে পুতিন বরং মানে আরো অবস্থান অনড় রাখতে পারে।
যে 6 লাখেও না আপনার তিনি কি রাজি না হতে পারে। আমি আপনার কি মনে হয় পুতিন অনড় নাকি পুতিন কিছুটা নীরব বা পুতিন এখানে বলা যায় যে আমরা যেটাকে বলতে পারি দর্শকের মতো উপভোগ করছেন? বিশেষ করে এখন তো আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি আ টুইট পাল্টা টুইট বিশেষ করে জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের টিম এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেমন আলাস্কাতে আমরা যে পুতিন এবং প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে আমরা সভাটা দেখলাম বা আলোচনা দেখলাম সেখানে যেমন প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে ৫ টি বিষয় উল্লেখ করা হয়েছিল যেটি আসলে আমরা একটু বলতে পারি যে ৫টি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান, সেনাবাহিনী কমানো, রুশ ভাষায় সাংবিধানিক সুরক্ষা, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার। রাশিয়া কিন্তু এখনো তাদের এই ৫টা বিষয়ের উপর কিন্তু জোর দিচ্ছে। যেমনটা আমরা দেখলাম যে কি রাশিয়ার পক্ষ থেকে বারবারই এটা বলা হচ্ছে এ এইগুলো যদি ঠিক থাকে তাদের আসলে ২৮ দফা, ১৯ দফা বা কত দফা সেটিতে তাদের কিছু যায় আসে না। কিন্তু আমি রেজা ভাইয়ের কাছে যেমন জানতে যেটা চাই যে হঠাৎ করে এইরকম তাড়াহুড়ো কেন? মানে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা আমাদের মাহমুদুল্লাহ ভাই বলল, এক প্রকার চাপ প্রয়োগ করে জেলেনস্কিকে রাজি করানোর একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এর আগে যেমনটা আমরা দেখলাম আলোচনা করা বা প্রেসিডেন্ট ট্রাম্পও রাশিয়াকে বারবার হুমকি দিচ্ছিল বিভিন্ন বিষয়ে বলা হচ্ছিল। কিন্তু এবার আমরা দেখলাম একটু ব্যাকফুটে এবং কিছুটা নমনীয়। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প খুব দ্রুত মানে চাচ্ছেন এই চুক্তিটা যাতে হয়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ এত তাড়াহুড়ো কেন প্রেসিডেন্ট ট্রাম্পের? আমার ক্ষুদ্র অবজারভেশনে যেটা মনে হয়, আমার ভুল হলে বা কোথাও লিমিটেশন থাকলে মহান আলো ভাই সেটা আমাকে শুধরিয়ে দেবেন। সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবসময় একটা টাইম বাই করে, একটা মোমেন্টাম বাই করে, একটা মোমেন্টাম সৃষ্টি করে। এই ব্যাপারে কিন্তু সে খুবই এক্সপার্ট। তো এখন কিন্তু দেশের ভিতরে অনেকগুলো সমস্যার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। দেখেছেন যে রিসেন্ট কয়েকটা নির্বাচনে ভার্জিনিয়াতে, ফিলাডেলফিয়াতে, ইভেন নিউ ইয়র্কে ট্রাম্পের কিন্তু যে মেগা যেটা বলে সেখানে কিন্তু ট্রাম্প কোনো সুবিধা করতে পারে নাই। দ্বিতীয়ত আপনি দেখেছেন যে গ্রিন বার্জানি গ্রিন সেও কিন্তু হুমকি দিচ্ছে যে সে হুমকি দেয় না, সে তো ঘোষণা করে দিয়েছে যে সে ৫ই জানুয়ারিতে রিজাইন করবে কংগ্রেস থেকে। তো নানান রকমের চাপ কিন্তু এবং কংগ্রেস থেকেও নানান রকমের চাপের মধ্যে কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প আছে। তো ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে তারপরে তার যে নিজস্ব যে বিগ বিউটিফুল বিল, এখানে যে ওবামা কেয়ারকে আপনি কমপ্লিটলি ডিনাউন্স করে বা মুছে দিয়ে একটা নতুন একটা মেডিকেল বা ফ্যাসিলিটিস দেওয়ার জন্য চেষ্টা করছে, এটাও খুব একটা জনপ্রিয়তা পাবে বলে সে মনে করে না। অতএব সে যাচ্ছে পুরো দেশের লোকদেরকে দ্রুত এইখান থেকে দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়া। এটা একটা কারণ। যে এটা কিন্তু সব পলিটিশিয়ানরা করে। কোন একটা সিচুয়েশন ক্রাইসিস হলে ওখান থেকে পাবলিককে অন্যদিকে নিয়ে যায় খুব দ্রুত। এই ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্কিল আছে। এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে সে এখন যে বিশ্বের রাজনীতিতে আমেরিকার যে একটা এক ধরনের কোণঠাসা অবস্থা হয়েছে, সেখান থেকে সে চাচ্ছে বিশেষ করে ইসরায়েলকে সাপোর্ট করতে গিয়ে, রাশিয়াকে সাপোর্ট করতে গিয়ে আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে তার যে একটা বেকায়দা সিচুয়েশন, এখান থেকে সে দ্রুত চাচ্ছে যাতে বের হতে পারে। আরেকটা কারণ মনে হইতেছে যে আপনার তার যেমন একটা স্বপ্ন আছে নোবেল পুরস্কার এবার পায়নি, আগামীবার যদি পায় তো সে অলরেডি বলে সে নাকি ৮টা যুদ্ধ থামিয়ে দিয়েছে। কোন ৮টা যুদ্ধ সে থামিয়ে দিয়েছে এর কোনো ব্যাখ্যা নাই। তো সে চাচ্ছে যে এইরকম একটা যদি চুক্তি সে করতে পারে এবং এটা যদি মিডিয়াকে সে খাওয়াতে পারে এবং এটা যদি সে ইউক্রেনকে খাওয়াতে পারে, রাশিয়াকে খাওয়াতে পারে, তাহলে দেখা যাবে যে সে এইখানে ইউক্রেনের এতদিনের যুদ্ধ, এত লক্ষ লক্ষ লোকের মৃত্যু, এত হিংস্রতা, এটার পিছনে সে একটা তার নিজের নেতৃত্বে সে একটা শান্তি তথাকথিত তথাকথিত একটা শান্তি সে স্থাপন করলো। তাতে ফলে যদি তার আগামী বছরের নোবেল পুরস্কারটা আরেকটু কাছে আসে, তো এই ধরনের সমস্ত চিন্তা নিয়ে ক্যারিসমেটিক লিডার তো এই হ্যাঁ, ধরনের আসলে এই যে আপনি ঠিকই বলেছেন। রাজনীতিবিদদের কাজই আসলে এমন যে মানুষের মাইন্ডকে নিয়ে খেলা করা বা যেটা আপনি বললেন ডাইভার্ট করার একটা প্রচেষ্টা সবসময় রাজনীতিবিদদের থাকে। আমরা দেখি আসলে শেষ পর্যন্ত কি হয়, এই ডিল হয় কিনা বা এটা আলোর মুখ দেখে কিনা সেটা আমাদের নজরে থাকবে। আমরা একটু অন্য বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। আমাদের সময় খুবই কম। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনি আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, প্রায় ৮০ বছর বয়স উনার, এবং বলা যায় আমরা কয়েকদিন আগে উনাকে দেখলাম সেনাকুঞ্জের একটি অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছিলেন। সেখানেও উনার অসুস্থতা দেখা গিয়েছে, কিন্তু এখন উনি আইসিইউতে রয়েছেন। আমি এই প্রসঙ্গটা তুলছি আপনার কাছে জানতে চাই, কারণ এখন বাংলাদেশের রাজনীতির যে ট্রানজিশন পিরিয়ড, যে অবস্থা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন যে অবস্থান, এবং সামনে নির্বাচন, বেগম জিয়া এরই মধ্যে ৩টি আসনে মনোনয়ন উনার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বেগম জিয়ার এই অসুস্থতা, আমরা অবশ্যই প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি আপনার মনে হয় কোথাও একটা টার্ন পয়েন্ট বা টার্ন ওভার হতে যাচ্ছে এই ব্যাপারটি? বেগম জিয়া যদি এরকম অসুস্থ থাকে, বা উনি যদি নিশ্চুপ থাকে, বা উনি যদি সামনে না আসে, আপনার কি মনে হয়? না, সেটা একটা প্রভাব পড়বেই। অবশ্যই, বিশেষ করে বিএনপির, মানে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে সবাই আশা করছে। তার উপস্থিতি, তিনি যদিও তার পুত্রের হাতে, তারেকের হাতে অ্যাক্টিং চেয়ারম্যান করে তাকে ছেড়ে দিয়েছেন পরিচালনা ভার দলের, এবং তিনি ডে টু ডে কোনো কিছুতে আর নেই, কিন্তু তার যে ক্যারিশমা আছে, তার তার একটা জনপ্রিয়তা overwhelming, তার দলের উপরে, দেশে তো আছে, দলের উপরে সেই প্রভাব, দলের সমর্থকদের উপরে প্রভাব, এইটা এইটা এবং জনমতের উপরেও কিছুটা ডেফিনেটলি তো আছে যথেষ্ট, সেটা এফেক্ট করতে পারে। ফলে আগামী নির্বাচনে, ফেব্রুয়ারিতে যে নির্বাচনে বলা হচ্ছে, সেই নির্বাচন যদি সঠিকভাবে হয়, ঠিক টাইমে হয়, তাতে করে তার অনুপস্থিতিতে বিএনপির বিএনপির উপরে, মানে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে এটা। আর ওনার তো বয়স হয়েছে, অনেক ধরনের অসুখ উনি ভোগেন, এবং তার হৃদযন্ত্র এবং ফুসফুস দুটোই এখন, মানে আক্রান্ত। এটা একটা খুব আতঙ্কের ব্যাপার। অনেক সময় বিশেষ করে নিউমোনিয়া, লাংস এর কারণে, তো মানে লাংস এফেক্টেড হলে অনেকের অবস্থা, যদিও তার ব্যক্তিগত ডাক্তার জাহিদের সর্বশেষ বক্তব্য আমি দেখলাম, সেটা তিনি বলেছেন যে অবস্থা মানে গুরুতর, কিন্তু অ্যালার্মিং না, মানে সংকটাপন্ন না, মানে এখনো একেবারে তারা মনে করছেন না যে যাই হোক, ভয়ঙ্কর সংকট না, কিন্তু মানে বেশ ইন্টেনসিভ কেয়ার আছেন, পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্সের ডাক্তাররা সহ মিলে অনলাইনে কথাবার্তা বলেছেন, বেস্ট পসিবল ট্রিটমেন্ট পাচ্ছেন। ফলে আশা করা যায় এটা থেকে তিনি কাটিয়ে উঠতে পারবেন। আরেকটা কথা, এই প্রসঙ্গে আলোচনা করা যায় যে তারেক জিয়া দলের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি দেশে আসেন না কেন, আমি অনেক কিছু বিশ্লেষণ করি এই পার্টিকুলারটি। আমার অনুজ রেজা চৌধুরী যদি এ সম্পর্কে আমাদেরকে এনলাইটেন করেন, তার ব্যাখ্যা দিই, আমার মাথায় ঢোকে না। আমি অনেকে অনেক উদ্ভট কথাবার্তা বলবে, যুক্তিসম্পন্ন হতে পারে তাদের বক্তব্য, তিনি আসেন না কেন? ফলে তার অবস্থান যদি এইরকম, সে কি হয় যে একমাত্র তিনি নির্বাচনে বিজয়ী হলে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী, মানে প্রাইম মিনিস্টার ইলেক্টের মতো অবস্থায় মানে আসবেন দেশে বীরের বেশে, তার আগে, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি এরকম নজর থাকে, সেক্ষেত্রে তো মানে বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থা দলের জন্য সত্যি একটা বড় চ্যালেঞ্জ বলে মনে সেটা হচ্ছে। সেটা অবশ্যই আমরা সেখানে নজর থাকবে, এবং আমরা প্রার্থনা করি যে দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমি একটু, রেজা ভাই, আমাদের সময় খুবই কম, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আপনি যদি বলতেন, একদিকে বেগম জিয়া অসুস্থ, তার মধ্যে আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কিছুটা তিক্ততা আমরা দেখতে পাচ্ছি, চিঠি চালাচালি হচ্ছে, তার মধ্যে আবার গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনের কথা বলা হচ্ছে, সেই সঙ্গে বন্দরের লিজগুলো দেওয়া হচ্ছে বিদেশিদেরকে, আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব নাজুক, এবং বারবার ভূমিকম্প হচ্ছে, সেটা সতর্কতা দেয়া হচ্ছে, কিন্তু আবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। কিন্তু আমরা যতটুকু জানি যে কোনো নির্বাচনের আগে 90 দিন আগে, প্রায় 90 দিন আগে আপনার তফসিল ঘোষণা করতে হয়, সেক্ষেত্রে প্রায় নভেম্বর মাস শেষ হতে চললো, আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস এর মধ্যে কখন নির্বাচন করবে? আপনি এই টোটাল ওভারঅল বিবেচনা করে আপনার কি মনে হয় বাংলাদেশে কি নির্বাচনের দিকে যাচ্ছে, নাকি এই নির্বাচনটা আরো জটিলের আকার ধারণ করতে যাচ্ছে? যদি সংক্ষেপে একটু বলতেন।
আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, যদি আপনার প্রশ্নটা অনেক বিস্তারিত বিষয় নিয়ে। তবে আমার মনে হয় যে ইয়েস, বাংলাদেশ একটা গভীর সংকটের ভিতরে আছে। নির্বাচন হলেও আপনার ফেব্রুয়ারি যদি যে নির্বাচন হয়, তাহলেও যে ফল হবে, নির্বাচন আর 6 মাস পরে গেলেও একই ফল হবে, অথবা 1 বছর পরে গেলে একই। কারণ আমাদের ব্রেইন অলরেডি গন। আমরা এখন মাথা দিয়ে চিন্তা করি না। আমার অনেকদিন আগে আমার চাচা ছিলেন আব্দুল গফফার চৌধুরী। ওনার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হতো। তা আমার একটা লেখা নিয়ে উনি বলতেছিলেন যে, এই বুক দিয়া কিছু চিন্তা করলে তোমার হবে না, মাথা দিয়া চিন্তা করতে হবে। তো আমাদের আসলে হয়েছে কি, আমরা বুক দিয়া চিন্তা করতে গিয়ে, মানে মন দিয়া ভাবতে গিয়ে আমরা মাথার কাজ করি না, অথবা মাথাকে খুব বেশি কাজ করতে গিয়ে আমরা মনের কাজ করি না। তো এই যে একটা সংকট, এই সংকটের ফলে আমি মনে করি 53 বছরের রাজনীতি আমার চেয়ে অনেক বেশি দেখেছেন মহমুদুল্লাহ ভাই। আমার কাছে মনে হয় আমরা আসলে আনফরচুনেটলি দেশপ্রেমিক হতে পারি নাই। দল প্রেমিক হয়েছি, নেতা প্রেমিক হয়েছি, ব্যক্তি প্রেমিক হয়েছি। এখন যে সংকট, এই সংকটটা ওই একই নিয়ে। মহমুদুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে মানে তারেক জিয়া কেন আসে না। আমার কেন জানি মনে হয় তারেক জিয়া কেন আসে না এটা আমিও বলতে পারবো না। এবং তারেক জিয়ার যে ছক, তারেক জিয়া এখন যে সমস্ত কথাবার্তা বলছেন, আমার মনে হয় না সে যদি ফিরে আসে, সে তার বিএনপিকে সেই সমস্ত কথা শোনাতে পারে, বা বিএনপি তার কথা মতো শুনবে কিনা। জনতা শুনতে পারে, কিন্তু যারা বিএনপিকে নেতৃত্ব দেয়, বিএনপির যারা মাথা সকল, তাদেরকে উনি শোনাতে পারবেন বলে মনে হয় না। এবং আমার মনে হয় না তারেক জিয়া এসে একটা ক্ষণিক একটা চমক হতে পারে, প্রচুর লোকজন হতে পারে, তার কথা শুনতে পারে, বাট দ্যাট উইল বি স্টে নট মোর দ্যান 2 or 3 years। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের সময় কম, আমরা অন্য দিন এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং প্রতিদিনই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরছে, প্রতিদিনই নতুন নতুন বিষয় আসছে, আমাদের নজর সেই দিকে থাকবে। আপনাদের দুইজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ। আমাদের আলোচকরা যেমনটি আলোচনা করছেন, বিশেষ করে আজকে সবচেয়ে বড় সুখবর সেটি হচ্ছে মামদানি যে টিম রয়েছে, সেই টিমে আমাদের 10 জন বাংলাদেশি জায়গা পেয়েছেন। সেটি বাংলাদেশি কমিউনিটির জন্য যেমন গর্বের বিষয়, সেটি বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক আলোচনারও বিষয়। সেই পাশাপাশি আমরা আলোচনা যেমনটি করলাম, ইউক্রেন এবং রাশিয়ার যে পিস ডিল, সেটি প্রায় আলোর মুখ দেখার শেষ পর্যায়ে। আমরাও আশা করছি সেটি শান্তি চুক্তির দিকে আগাবে, কারণ পৃথিবীতে কত জায়গায় যুদ্ধ চলুক, সেটি যেমন কেউই চায় না, আমরাও সেরকম চাই না, কারণ শান্তি সবকিছু। আর পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গে যেমনটা আলোচনা করছিলেন আমাদের আলোচকরা, যে বাংলাদেশ গভীর সংকটের দিকে যাচ্ছেন, কারণ বাংলাদেশের উত্তরণের জন্য যে জিনিসটি প্রয়োজন আছে বলে আমাদের আলোচকরা বলছেন, যে সবাইকে নিয়ে চলার একটা দরকার ছিল। সেখানে বাংলাদেশের সরকার কেন জানি আসলে একা বা চলতে চায়, বা কোনো একটা বিষয়কে সামনে রেখে আগানোর চেষ্টা করতে চায়। সেক্ষেত্রে বেগম জিয়ার অসুস্থতা, নির্বাচন ইনক্লুসিভ, সেই সঙ্গে বাংলাদেশের এখন যে সংকট, বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সব কিছু সামনে রেখে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সামাল দিয়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারে, যেখানে জনগণের একটি কাঙ্ক্ষিত সরকার গঠিত হবে, সেটার বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছিলেন আমাদের আলোচকরা। আমাদেরও নজর থাকবে সেই ক্ষেত্রে। আপনাদেরকে আবারও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের অন্য ডেমোক্রেসি প্রোগ্রামে আমরা রাজনীতির অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।